পিয়াস করিমের মৃতদেহ আপনার শহীদ আনা হবে কিনা এটা নিয়ে যে কন্ট্রোভার্সিটা হয়েছে, এটা আমি একটু ক্ল্যারিফাই করতে চাই। কন্ট্রোভার্সিটা কেন? কন্ট্রোভার্সিটা হয়েছে কিছু কিছু পত্রিকা আমার নাম উল্লেখ করে এসেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন করেছিলাম, এটা সত্যি। আমি যখন পিয়াস করিমের বাসায় যাই তখন আপনার ওখানে যারা ছিলেন তারা বাংলাদেশে খুবই দামি দামি গণ্যমান্য মানুষ। তারা সবাই আলোচনা করছিলেন পিয়াস করিমের অসংখ্য ভক্ত আছে, অসংখ্য মানুষ তাকে ভালোবাসে। আমি আপনাকে একটা তথ্য দেই, আমি আসার আগে প্রথম আলোতে তার মৃত্যু সংবাদটা দেখলাম। সেখানে একজন লিখেছে যে বাংলাদেশে দুঃসময় সাহসী কথা বলার মতো লোক আরেকজন চলে গেল, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। এই কমেন্টের পক্ষে 125 জন লাইক দিয়েছে, বিপক্ষে 17 জন লাইক দিয়েছে, প্রথম আলোতে, খেয়াল করে, ঠিক আছে? ফলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সিংহভাগ মানুষ ওনাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। পিয়াস করিমের মৃতদেহ যদি সিভিল সোসাইটির পক্ষ থেকে বা নাগরিকদের পক্ষ থেকে যেন শ্রদ্ধা জানানো শুরু করা হয়, এটা আমাদের এখানে প্রচলিত রীতি। কোথায় রাখা হবে? আমি প্রস্তাব করেছিলাম প্রেস ক্লাবে, ওখানে অনেকে বলো না শহীদ মিনারে, শহীদ মিনার ওপেন জায়গা। আমি স্বাধীন মালিকের সাথে কথা বলি, মাহমুদুর রহমান মান্নার সাথে কথা বলি, আরো কয়েকজনের সাথে কথা বলেছি, সবাই বলে শহীদ মিনারই চেষ্টা করা উচিত। যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমার কলিগ, আমরা একসাথে পুল খেলতাম, আমার খুব ঘনিষ্ঠ। আমি ওনাকে ফোন করলাম, উনি আমাকে প্রথম যেটা বললো সেটা হচ্ছে সকালবেলা করেন স্যার, অসুবিধা নাই। আমি বললাম লিখিত অনুমতি লাগবে? বলেন না স্যার, আপনি তো আমাকে জানিয়েছেনই। একটু পরে উনি আমাকে ফোন করে বললো আপনি একটু শাহবাগ থানায় জানিয়ে দেন, পুলিশকে জানানোর জন্য। উনি খুবই নাইস মানুষ, উনি ওনার মতো করে আমাকে বলেছেন এটা। তারপর উনি আমাকে রাত্রে ফোন করে বললেন যে স্যার, এটা তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দিতে পারবেন না। বললাম কেন? বললো কিছু কিছু ছাত্র সংগঠন আপত্তি করেছে। তা বললাম আমি যদি লিখিতভাবে যদি কেউ আবেদন করে, এটা মাহমুদুর রহমান মান্না হোক, স্বাধীন মালিক হোক, ওনার পরিবারের কেউ হোক, অন্য যে কেউ হোক, তাহলে আপনি কি করবেন? তখন উনি আমাকে বললো যে স্যার লিখিতভাবে দিলে আমাদের পক্ষে এটা দেওয়া সম্ভব হবে না। আমি বললাম তাহলে আপনি লিখিতভাবে জানিয়ে দিন। আজকে কোনো নিউজ এজেন্সিতে দেখলাম যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন আমরা তো কোনো আবেদনই পাই নাই, ফলে আমরা কোনো সিদ্ধান্ত দিতে নেই ব্যাপারে। বাট একটা ছাত্র সংগঠনের প্রধান উনি একটা খুব নাম করা নিউজ এজেন্সি থেকে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওনাকে আশ্বস্ত করেছেন, ওনারা যখন প্রতিবাদ করেছেন যে পিয়াস করিমের মৃতদেহ এখানে আনা যাবে না, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওনাদের আশ্বস্ত করেছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দিবে না। এটা প্রকাশিত সংবাদ এবং bdnews24.com খুব সম্ভবত, খুব নাম করা একটা ইয়ে। কাজেই আমরা বুঝতেই পারছি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটা মানসিক প্রস্তুতি আছে, এবং এখানে আবেদন করে কোনো লাভ নাই। এখন আমি আপনাকে মূল কন্ট্রোভার্সি জায়গাতে আসি। আমি খুব লক্ষ্য করে পড়লাম পিয়াস করিমের মৃতদেহ কেন আনা যাবে না। ওখানে খুবই হাইলি ইমোশনাল কিছু কথাবার্তা দিয়ে দেশে শুরু করা হয়েছে। পিয়াস করিমের মৃতদেহ বহন করতে পারবে না শহীদ মিনার, ফাইন। বাংলাদেশে জীবিত জুলফিকার আলী ভুট্টোকে বহন করেছে কিভাবে বাংলাদেশ? 1974 সনে। 1974 সনে বাংলাদেশে 71-এ পাকিস্তানি বাহিনী এবং এই দেশের রাজাকার আলবদর বাহিনী যে গণহত্যা চালায়, সেটার পিছনে সবচেয়ে বড় ক্রিমিনাল ছিল জুলফিকার আলী ভুট্টো। জুলফিকার আলী ভুট্টোকে বঙ্গবন্ধুর আমলে ইনভাইট করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল। বাংলাদেশ জুলফিকার আলী ভুট্টোর ভার বহন করতে পারলো, আর শহীদ মিনার পিয়াস করে ভার বহন করতে পারে না। ইমোশনাল কথা যে বলা হয় তখন এই পার্সপেক্টিভগুলো তো জানে না অনেকে। এখন আমি বলি কেন তার বিরুদ্ধে আপত্তি কিসের? এক নম্বর কথা বলা হয়েছে উনি স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছেন। আমি জানি না উনি করেছেন কিনা, আমি পিয়াস করিমকে ফলো করার মতো এত সময় আমার ছিল না, যতটুকু জানি আমি একটা শুধু কথা আপনাকে বলি, আমাদের মুক্তিযুদ্ধের যে উপ অধিনায়ক একে খন্দকার, ওনার বিরুদ্ধেও এখন আওয়ামী লীগের নেতারা এবং অনেক বড় বড় মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডাররা তারা অভিযোগ করছেন যে উনি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন। তাহলে কি একে খন্দকার সাহেব যদি কখনো মারা যান, ওনার মৃতদেহ শহীদ মিনারে আনা যাবে না? সেকেন্ড কথা বলা হয়েছে উনি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আমি বাংলাদেশের সংবিধানের আদ্যপান্ত, আমি কম্পারেটিভ কনস্টিটিউশন পড়াই আজকে 15 বছর যাবত। বাংলাদেশের সংবিধানের আদ্যপান্ত আমি জানি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, যে সংবিধান বঙ্গবন্ধু এবং 4 নেতা মিলে তৈরি করে গেছেন, ডক্টর কামাল হোসেন তৈরি করে গেছেন, এটা অনুযায়ী বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে গণতন্ত্র। পিয়াস করিম সারা জীবন গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম স্তম্ভ হচ্ছে মানুষের কোনো ভেদাভেদ থাকবে না, অর্থনৈতিক শোষণ থাকবে না, মেহনতি মানুষের মুক্তি। সারা জীবন উনি এটার পক্ষে কথা বলে গেছেন। অন্যতম ইয়ে ছিল জাতীয়তাবোধ। সারা জীবন উনি বাঙালি প্রাউড জাতি হিসাবে বাংলাদেশি জাতীয় কথা বলেছেন। উনি মুক্তিযুদ্ধের চেতনা, উনি উনার মতো করে মুক্তিযুদ্ধের চেতনাকে দেখেছেন। আরেকজন কেউ মনে করতে পারে যে যুদ্ধ অপরাধের বিচার করা মানেই শুধু মুক্তিযুদ্ধের চেতনা, অন্য কিছু চেতনা দরকার নাই। আপনি ভুয়া ইলেকশন করেন, আপনি রাষ্ট্রীয় সম্পত্তি হাজার হাজার কোটি টাকা লুটপাট করেন, আপনি দরিদ্র জনগণের মুখের গ্রাস কেড়ে নেন, এটা কোনোটাই মুক্তিযুদ্ধের চেতনার লঙ্ঘন না। শুধুমাত্র যুদ্ধ অপরাধীদের বিচারটা কি ঠিক মতো হচ্ছে এই কথাটা জিজ্ঞেস করা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার লঙ্ঘন। কারো কারো মতামত থাকতে পারে,
পিয়াস করিমের মতামত ছিল অন্যরকম। পিয়াস করিম মুক্তিযুদ্ধের চেতনাকে আরো বৃহত্তর ডাইমেনশনে দেখতে, ফলে আমি মনে করি এই ব্যাখ্যাও ভুল তার ক্ষেত্রে। থার্ড বলা হয়েছে উনি গণজাগরণ মঞ্চের সমালোচনা করেছেন। এটা আমি নিজের কানে শুনেছি, উনি গণজাগরণ মঞ্চের একজন ওয়েল উইশার হিসাবে গঠনমূলক কিছু সাজেশন দিয়েছেন। এটা কারো কারো কাছে সমালোচনা মনে হতে পারে, আমি এগ্রি করছি। এখন আমি একটা প্রশ্ন করি, গণজাগরণ মঞ্চ যখন 3 টুকরা হয়ে গেছে, 3 টুকরার প্রত্যেকটা টুকরা আরেকটা টুকরাকে দালাল, জামাতের দালাল, টাকা পয়সা খেয়েছে, অশ্রাব্য গালাগালি করছে, তাহলে গণজাগরণ মঞ্চ যে একজন একজনকে গালাগালি করছে, তো ওনারা যখন মারা যাবেন, ওনাদের মৃত্যুদেহ তাহলে শহীদ মিনারে আনা যাবে না? ওনারাও তো ওনাদেরকে গালাগালি করছেন। আরেকটা কথা আছে, গণজাগরণ মঞ্চে যখন আওয়ামী লীগের সিনিয়র লিডাররা প্রথম দিকে বক্তব্য রাখতে গেছেন, তখন তাদের কারো কারো দিকে জুতা ছুঁড়ে মারা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ বরেণ্য মুক্তিযোদ্ধা ছিলেন। গণজাগরণ মঞ্চ তো ওই সময় জুতা ছুঁড়েছিল দেখে আর বক্তৃতা দিতে দেয়নি দেখে ওই সমস্ত নেতা মারা গেলে কি তাদের মৃতদেহ শহীদ মিনারে আনা যাবে না? ফোর্থ আপত্তি, পিয়াস করিম যুদ্ধ অপরাধীদের বিচারের বিরোধিতা করেছেন। এটা আমি চ্যালেঞ্জ করতে চাই অন রেকর্ড। পিয়াস করিম কোন দিন কোথায় বলেছেন যে যুদ্ধ অপরাধীদের বিচার করা যাবে না? পিয়াস করিম সমস্ত সময় স্ট্রংলি যুদ্ধ অপরাধীদের বিচার করতে হবে এটা বলেছেন। হ্যাঁ, উনি এই বিচারে স্বচ্ছতা কতটুকু, নিরপেক্ষতা কতটুকু, প্রক্রিয়াগত ত্রুটি বিচ্যুতি আছে কিনা, আওয়ামী লীগ এই বিচারকে রাজনৈতিক কারণে ব্যবহার করছে কিনা, এইসব প্রশ্ন তুলেছেন। এইসব প্রশ্ন আজকে আওয়ামী লীগের সবচেয়ে ঘনিষ্ঠ মহল থেকে উত্থাপিত হচ্ছে। শাহরিয়ার কবিররা প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাথে জামাতের কি সম্পর্ক এটা নিয়ে। এবং আরেকটা কথা খেয়াল করে দেখেন, পিয়াস করিম এই যেসব প্রশ্ন তুলেছেন, আমরা সবসময় নুরেনবার্গ ট্রায়ালের কথা বলি। নুরেনবার্গ ট্রায়ালের সমালোচনা আমেরিকার তৎকালীন অ্যাটর্নি জেনারেল সহ পরবর্তীকালে বহু বড় বড় আইন বিশেষজ্ঞ করেছেন। নুরেনবার্গ ট্রায়ালে যারা সমালোচনা করেছেন তাদেরকে কি বিশ্ব নাগরিক সমাজ হিটলারের দোসর হিসাবে আখ্যায়িত করেছেন? তা আমি যুদ্ধ অপরাধীদের বিচারের যে ত্রুটি বিচ্যুতি আছে সেটার কথা যদি বলি, এটাকে আরো গ্রহণযোগ্য, আরো এফিশিয়েন্ট করার কথা যদি বলি, তাহলে আমি যুদ্ধ অপরাধীদের বিচারের বিরোধিতা কিভাবে করলাম? এটা তো পিয়াস করিমের পক্ষ থেকে এটা বলার কেউ নাই, আমাদেরকে বলতে হবে। আজকে এই যুদ্ধ অপরাধীর বিচার প্রক্রিয়ায় ত্রুটি বিচ্যুতি আছে, সরকারের গাফলতি আছে, সরকারের সাথে জামাতের আঁতাত আছে কিনা, এই ধরনের প্রশ্ন আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় সোচ্চার কণ্ঠ, তাদের বিভিন্ন মহল থেকে উত্থাপিত হয়েছে। তা তারা সবাই যখন মারা যাবে, কারো মৃতদেহ শহীদ মিনার আনা যাবে না? একটা কথা আছে, কে ডিসাইড করবে কে কি করেছে 71 সালে? আমাদের এখানে যারা যুদ্ধ অপরাধী আন্দোলনের সবচেয়ে বড় প্রধান যে ভূমিকা পালন করছেন, তাদের একজনের বিরুদ্ধে 3 জন মুক্তিযোদ্ধা অভিযোগ করেছেন উনি আসলে 71 সনে পাকিস্তানি বাহিনীকে মুরগি সাপ্লাই করতেন। এই অভিযোগ সম্পূর্ণ রং হতে পারে। যারা অভিযোগ করেছে, আপনি নাম শুনতে চান? বড় বড় মুক্তিযোদ্ধারা অভিযোগ করেছে। এখন ওই ব্যক্তি যদি মারা যায়, উনি তো খুবই প্রিয় লোক আপনার গণজাগরণ মঞ্চের এবং এই যুদ্ধ অপরাধ আন্দোলনের পক্ষের লোকের, তো ওনার মৃতদেহ আনা যাবে না? কেউ একজন অভিযোগ করলো, সাথে সাথে হয়ে গেল। এই আমরা যদি এই প্রক্রিয়ায় চলে যাই, আমার কাছে যে দেখেন মতি ভাই, আমি একটা কথা বলি, পিয়াস ভাইয়ের বহু বক্তব্যের সাথে আমি একমত না। আমি তো আমার অনেক বক্তব্যের সাথে একমত থাকি না। কোনো মানুষ থাকে না, থাকলে একটা মানুষ জীবনে বিভিন্ন রকম ডিসিশন নেয় না। যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল, তারা আজকে সবচেয়ে বড় বঙ্গবন্ধু প্রেমী সাজছে কেন? একটা মানুষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে অগ্রসর হয়। একটা সোসাইটিতে ভিন্ন মত থাকতে হয়, একটা সোসাইটিতে বিতর্ক থাকতে হয়, বিতর্কের মধ্যে দিয়ে একটা সোসাইটি আগায়। প্রিমিটিভ সোসাইটি কোনো বিতর্ক করতে দেয় না, প্রিমিটিভ সোসাইটি কোনো ভিন্ন মত পোষণ করতে দেয় না। পিয়াস করিম কেউ যদি একটা শব্দ দেখাতে পারেন, পিয়াস করিম বলেছেন যুদ্ধ অপরাধীদের বিচার করা অন্যায় হচ্ছে, ফাইন, পিয়াস করিমের বিরুদ্ধে আমাদের সবার বলা উচিত, উনি খুব খারাপ কাজ করেছে। কোনোদিন শুনি নাই উনি বলেছেন বিচারের স্বচ্ছতা, নিরপেক্ষতার প্রশ্ন তুলছে। এই প্রশ্ন তো আজকে অ্যাটর্নি জেনারেল প্রশ্ন করে যে যুদ্ধ, এই যে ট্রায়াল যে হচ্ছে, এই ট্রায়ালের তদন্তকারী দল ঠিক মতো কাজ করছে নাকি, প্রসিকিউটররা ঠিক মতো কাজ করছে নাকি। আজকে তুরিন আফরোজ সবচেয়ে সোচ্চার যে কণ্ঠ যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যে অসাধারণ ভূমিকা পালন করছে, তাকে অন্য যারা প্রসিকিউশন টিমের সদস্য আছেন তারা তার নামে গালাগালি করে, কুৎসা রটনা করে। তো তারা সবাই দালাল, সবাই দালাল না। কিন্তু পিয়াস করিমের খেলে এইটা নিয়ে মূল্যায়ন হবে না, অন্য কিছু তো তার মূল্যায়ন না। না, আমার তো সেটাই কথা। পিয়াস করিম যে অসম্ভব সৎ মানুষ ছিলেন, পিয়াস করিম স্পষ্টভাষী মানুষ ছিলেন। পিয়াস করিমের বক্তব্যে বিতর্ক থাকতে পারে, আমি বললাম পিয়াস করিমের বক্তব্য অনেক অপছন্দ হতে পারে। বাংলাদেশে বিতর্কিত কে না? আপনি জাতির জনক হিসাবে যাকে বাংলাদেশের অধিকাংশ মানুষ স্বীকার করে, বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক তোলা হয়। বঙ্গবন্ধু কি 25শে মার্চে স্বাধীনতা চেয়েছিলেন কিনা, 7ই মার্চে স্বাধীনতা ঘোষণা করেছেন কিনা? বিতর্ক একটা সোসাইটিতে থাকবে না কেন? ভারতে কি মহাত্মা গান্ধীকে নিয়ে বিতর্ক নাই? পাকিস্তানে কি জিন্নাকে নিয়ে বিতর্ক নাই? আমেরিকাতে কি লিঙ্কনকে নিয়ে বিতর্ক নাই? বিতর্ক থাকলে একটু খারাপ। বিতর্ক থাকে না হচ্ছে একটা মানে ইউটিলিটিস, অপদার্থ মানুষকে নিয়ে কোনো বিতর্ক থাকে না।
যার নিজস্ব চিন্তা শক্তি আছে, যার একটা জিনিসকে ভিন্নভাবে ব্যাখ্যা করার ক্ষমতা আছে, সেই ব্যাখ্যা করবে, বিতর্ক হবে। বিতর্ক যেই মানুষ তুলতে পারে, আপনি খারাপ বিতর্ক, ভালো বিতর্ক আছে। এখন আমি বিতর্ক তোলার নামে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারের বিরুদ্ধে যাতা কথা বলে বসলাম, প্রতিবন্ধী মানুষের অধিকারের বিরুদ্ধে যাতা কথা বললাম, এই বিতর্ক সোসাইটি অ্যালাউ করে না। একটা বিচার, যুদ্ধ অপরাধীদের বিচার হওয়া উচিত কি উচিত না, এই বিতর্ক এই সোসাইটি অ্যালাউ করতে পারবে না। যুদ্ধ অপরাধীদের অবশ্যই বিচার হতে হবে, কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচারে নিরপেক্ষভাবে করা হচ্ছে কিনা, প্রক্রিয়াগত দুর্বলতা আছে কিনা, এফিসিয়েন্সির প্রবলেম আছে কিনা, আওয়ামী লীগ এটা রাজনৈতিক পারপাস ইউজ করছে কিনা, এই বিতর্ক যদি কোনো সোসাইটি করতে না দেয়, তাহলে তো বিচার করা দরকার নাই, সবগুলোকে গুলি করে মেরে ফেলেন।